খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার। প্রধানমন্ত্রী সফরে ভারতের স্বার্থে চুক্তি হয়েছে বললেন ফখরুল। এদিকে রাসেলস ভাইপারের জন্য পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল আওয়ামী লীগ। জানাবো বেনজিরের কি হবে। বসতভিটা নদীতে চলে গেলে আর কোনো জমি থাকবার নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকে ছিল, হার্টে ব্লক ধরা পড়েছিল, সেখানে একটা স্টেন্টও লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার হলো হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠা এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন হৃদপিণ্ডের নিজস্ব পেসমেকার বা SA নোড যথেষ্ট পরিমাণে বা গতিতে ইম্পালস তৈরি করতে পারে না বা হৃদপিণ্ডের তড়িৎ পরিবহনের রাস্তা আটকে যায়, তখন হৃদপিণ্ডের গতি একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া হলো পেসমেকারের প্রাথমিক কাজ, যাতে হৃদপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী সফরে ভারতের স্বার্থে চুক্তি হয়েছে বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে তাদের স্বার্থে চুক্তি হয়েছে, কিন্তু আমাদের স্বার্থে চুক্তি হয়নি। ফখরুল বলেন, আজকে তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন, একটা স্মারক চুক্তি করেছেন, তাছাড়া অনেকগুলো কারিগরি চুক্তি করেছেন। এগুলো দেখতে ভারত থেকে প্রতিনিধি দল আসবে, কিন্তু আমরা যে তিস্তার পানির ন্যায্য হিসাব পাচ্ছি না সে ব্যাপারে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে, আমাদের কথা পরিষ্কার, তিস্তার পানির ন্যায্য বন্টন চাই, অভিন্ন সব নদীর পানির ন্যায্য বন্টন চাই, এটা আমাদের আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো বলতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তারা আজকে ভারতের কাছে সেবাদাসে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, শুধু ভারত নয়, এই সরকার প্রতিবেশী দেশগুলোর কাছে পুরোটাই নতজানি হয়ে আছে। মিয়ানমার থেকে গুলি আসে অথচ সরকার কিছুই বলে না। এরকম নতজন সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আছে। এই সরকার সমগ্র দেশটাকে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ কখনোই ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বারবার ক্ষমতা দখল করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের অন্যতম যে স্বাধীনতার অধিকার তা কেড়ে নিয়েছে। সাবেক পুলিশ প্রধান, সাবেক সেনা প্রধান এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিষয়ে সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে, কারণ এতে নাকি তাদের ভাবমূর্তির সংকটে পড়ে। তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে যাতে জাতি সত্য তথ্য জানতে না পারে। এভাবে দেশের প্রতিটি কাঠামোই নষ্ট করে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, এরা অবৈধ সরকারের সঙ্গে মিলেমিশে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলছে, এরা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এই দায় প্রশাসনকে নিতে হবে। রাসেলস ভাইপারের জন্য পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল আওয়ামী লীগ। রাসেলস ভাইপার মারার বিপরীতে 50,000 করে টাকা পুরস্কারের ঘোষণা দেওয়ায় 3 দিন পর আজ সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সন্ধ্যা 6টা থেকে ফরিদপুর সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক পত্রে সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার এর আগে গত ফরিদপুরে প্রতিটি রাসেলস ভাইপার মারার বিপরীতে 50,000 করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এই ঘোষণা দিয়েছিলেন তিনি। ঘোষণাপত্রে বলা হয়, গত 20 জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে রাসেলস ভাইপার সাপ সম্পর্কিত একটি ঘোষণা দেওয়া হয়েছিল, যা প্রকৃতপক্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। বিষয়টি বন ও পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জেলা আওয়ামী লীগ সর্বসম্মতভাবে রাসেলস ভাইপার সংক্রান্ত ঘোষণাটি প্রত্যাহার করে নিয়েছে। ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া বলেন, জেলা আওয়ামী লীগ পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করে ভালো সিদ্ধান্ত নিয়েছে, কেননা জীবিত বা মৃত যাই হোক বন্যপ্রাণী এভাবে ধরার নিয়ম নেই। এছাড়া রাসেলস ভাইপার সাপ খুব বিষাক্ত প্রাণী, তাই এটা ধরা বা মারা উভয় বিপজ্জনক। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কার আশা গতকাল শনিবার জীবিত একটি রাসেলস ভাইপার ধরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নিয়ে যান কৃষক রেজাউল খান। তবে বন বিভাগের প্রাপ্তি স্বীকারপত্র না থাকায় জেলা আওয়ামী লীগ তাকে পুরস্কারের টাকা দেয়নি। বেনজিরের কি হবে,
যথারীতি দুর্নীতি দমন কমিশনের ডাকে সাড়া দেননি বেনজির আহমেদ। আজ তার দুদকে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু দুদকে তিনি হাজিরা দেননি। বিদেশে অবস্থান করছেন সাবেক এই পুলিশ প্রধান। তবে হাজিরা না দিলেও তিনি আত্মপক্ষ সমর্থন করে দুর্নীতি দমন কমিশনে একটি চিঠি দিয়েছেন। দুদকের পক্ষ থেকে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বেনজির আহমেদ যে চিঠি দিয়েছেন সেই চিঠি দুদকের কমিশন বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং এই চিঠির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একাধিক সূত্র বলছে বেনজির আহমেদ তার চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি ষড়যন্ত্র শিকার বলে উল্লেখ করেছেন। বেনজির আহমেদ বলেছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো হচ্ছে সেই একতরফা মিথ্যা বানোয়াট। তিনি মিডিয়া ট্রায়ালের শিকার। তার প্রতি ঈর্ষান্বিত এবং দায়িত্ব পালন করাকালে কারো স্বার্থে আঘাত করার কারণে তারা আক্রোশবশত তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে তিনি উল্লেখ করেছেন। তার স্ত্রী অসুস্থ, এই কারণে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন বলেও বেনজির আহমেদ তার চিঠিতে উল্লেখ করেছেন। আর তার যে সমস্ত সম্পদ এবং অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে সেই সমস্ত সম্পদগুলো তার বৈধ উপার্জন থেকে আহরিত হলেও তিনি চিঠিতে দাবি করেছেন। তবে দুর্নীতি দমন কমিশনের আইনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যদি ব্যক্তিগত হাজিরার জন্য ডাকা হয় তাহলে তাকে ব্যক্তিগত হাজিরা দিতে হয়। এর কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ আইনে নেই। কাজেই দুর্নীতি দমন কমিশন তার চিঠি আমলে নেবে কিনা সেটা একমাত্র কমিশন নির্ধারণ করতে পারবে। তবে বর্তমানে দুদকের যে আইন রয়েছে সেখানে তার এই চিঠি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বেনজির আহমেদ কি হবে, এরকম প্রশ্নের উত্তরে দুদকের একজন আইনজীবী বলেছেন, দুদক আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে। এখন বেনজির আহমেদের অবৈধ সম্পদের যে অনুসন্ধান সেই অনুসন্ধান চূড়ান্ত হবে এবং তদন্ত রিপোর্ট জমা দেবে তদন্তকারী কর্মকর্তা। এই তদন্তের পর তদন্ত প্রতিবেদন কমিশন উত্থাপিত হবে। কমিশন যদি সিদ্ধান্ত নেয় যে তদন্ত প্রতিবেদন যথার্থ হয়েছে সেক্ষেত্রে তিনি অভিযুক্ত হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। এই মামলার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন অধিকতর তদন্ত করবে এবং চূড়ান্তভাবে তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করবে এবং এই চার্জশিট প্রদানের জন্য দুর্নীতি দমন কমিশন এই মামলাটি আদালতে করাবে। সেই সময় আদালত চার্জশিট অনুমোদন করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আর পরবর্তী মামলার কার্যক্রম হবে। দুর্নীতি দমন কমিশন আইনে সুস্পষ্ট বলা হয়েছে যে একজন অভিযুক্ত ব্যক্তি যদি পলাতক থাকেন বা আদালতে হাজিরা না দেন সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করা সম্ভব হবে। এই ধরনের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়। আর বেনজির আহমেদ যেহেতু আদালতে হাজিরা দেননি সে কারণে তার বিচার কার্যক্রমও দ্রুত সম্পন্ন হতে পারে যদি না তিনি আইনের আশ্রয় গ্রহণের সুযোগ না নেন। এখন দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কত দ্রুত এগোয়। তবে আপাতত যে বেনজির আহমেদের দেশে ফেরা কোনো সম্ভাবনা নেই সেটি স্পষ্ট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেনজির আহমেদ এই সময় তুরস্কে অবস্থান করতে পারেন। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন এই নিয়ে এখনো ধূম্রজাল রয়েছে। তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন। বসত ভিটা নদীতে চলে গেলে আর কোনো জমি থাকবার নয়। কয়েকদিন টানা বৃষ্টিতে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সন্ধ্যা 6টায় পানি কিছুটা কমে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 2 দিন আগ থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে, ফলে নতুন করে ভাঙছে নদীর তীর ও বসত ভিটা। দুশ্চিন্তায় রয়েছে তিস্তাপাড়ের লোকজন। এদিকে এখন পানি কমার সঙ্গে সঙ্গে কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা তিস্তা নদী তীরবর্তী এলাকায় ভাঙন তীব্র হচ্ছে। ভাঙন রোধে নিজ খরচে কেউ কেউ বালুর বস্তা ফেলছেন। পরিবারের সব সদস্যরা মিলে নিজ বাড়ি রক্ষায় নেমে পড়েছেন। যার যা সামর্থ্য আছে তাই দিয়ে চেষ্টা করছেন তারা। আবার অনেকে অন্যত্র সরিয়ে দিচ্ছেন বাড়িঘর। আজ দুপুরে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই এলাকায় শতাধিক পরিবারের বসতভিটা নদীর কিনারে দেখা যায়। এসব বসতভিটায় লোকজন বাড়িঘর কোথায় সরিয়ে নেবে তা নিয়ে বিপাকে আছেন। ভাঙন কবলিতরা অভিযোগ করেন, বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। সেই সঙ্গে এখনো তাদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সরকারকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন অসহায় ভুক্তভোগী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।